প্রিয় দর্শক, সপ্তাহের শুরুতেই আমি শ্রাবণ্য চলে আসি অনেক ভালোবাসার কথা বলতে, আশার কথা বলতে, অনেক কিছু বলতে। আজও চলে এসেছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দুর্যোগে ভালোবাসা ছড়াই এই অনুষ্ঠানে। প্রত্যেক পর্বে যেমনটি আপনাদের পছন্দের মানুষ থাকেন, অনলাইনে আমাদের সাথে যুক্ত আজকেও থাকবেন, সেরকমই তিনজন মানুষ শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই। অনেক দর্শক প্রিয় এবং আমাদের সকলের প্রিয় পরিচালক। আরেকটা কথা আমি পার্সোনালি তাকে এর আগেও যখন শোতে দেখা হয়েছিল বলেছি, আজকেও বলতে চাই যে মোস্ট এলিজেবল ব্যাচেলর ডিরেক্টর ইন বাংলাদেশ মোস্তফা কামাল রাজ। এবং তারপরে পরিচয় করিয়ে দিতে চাই এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী, সেই সাথে বলবো সবার ক্রাশ সারিকা সাবা। এবং এরপরে হ্যালো। রয়েছে আরেকজন মানুষ, খুবই মজার মানুষ, তার অভিনয় দিয়ে ডেফিনেটলি আমাদের সবার মন কেড়ে নিয়েছেন। তিনি না নায়ক না ভিলেন, তিনি হচ্ছেন মুকিত জাকারিয়া। সো তিনজনকে ওয়েলকাম করছি আমি শ্রাবণ্য বাংলা ভিশনের পর্দায়, বাংলা ভিশন থেকে। রাজ ভাইয়া, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমি বারবার এই পরিচয়টা আপনার দিতে চাই না, মোস্ট এলিজেবল ব্যাচেলর ডিরেক্টর, কি বলবেন? এই প্রশ্ন শুনে কি হারিয়ে গেলেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছে না হয়তো, আমি দুঃখিত। সারিকা সাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। রাইট নাও কোথায় তুমি? আমি আমার বাসায়। ওয়াও, তো আজকে কি কোনো শুটিং ছিল না? না, আমি মোটামুটি একটু অফই রেখেছি, শুটিং রেস্ট নিচ্ছি আর কি। আচ্ছা, অফই রেখেছো, কেন অফ রেখেছো সেই গল্পটা শুনবো, কিন্তু আজকে আমরা আসলে তোমাদের তিনজনকে, মানে এখানে আজকে কথা বলছি দুর্যোগে ভালোবাসা ছড়াই অনুষ্ঠানে, বিকজ একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে এই বছরের শুরুতে বাংলা ভিশনের পর্দায় নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হয়েছে, যেটি হচ্ছে হিট। হিট নাটক নিয়ে আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। সেখানে মোস্তফা কামাল রাজ যেমন ডিরেক্টর হিসেবে রয়েছেন, ঠিক তেমনি তোমরা রয়েছো, তুমি আছো, মুকিত জাকারিয়া আছেন, আরো অনেকেই আছেন, ভাবনা আপু আছেন, সাজু খাদেম আছেন, অনেক পছন্দের মানুষগুলো আছেন। তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো হিট নাটকে কাজ করে, কেমন লাগছে, তোমার আমার চরিত্রটা হচ্ছে সম্পর্কে সবকিছু। হিট হচ্ছে আমার সেকেন্ড সিরিয়াল। তো হিটের ক্যারেক্টারটা ছিল আহ, আমার আগের সিরিয়ালের পুরাই ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমার জন্য একটা রাখা বা হচ্ছে এই ক্যারেক্টারটা প্লে করা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ আগেরটা হচ্ছে ডায়লগ কম ছিল, জাস্ট জাস্ট ইনোসেন্স, এরকম একটা ক্যারেক্টার ছিল। তো আর ওই ক্যারেক্টারটা এত বেশি হিট, তো এই ক্যারেক্টারটা আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং। আচ্ছা, সোফার এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো। ওকে, মানে আগেরটাতে সাথে তুমি আসলে কম্পেয়ার করছো যে আগের ক্যারেক্টারটাতে তোমার ডায়লগ কম ছিল, এখানে কি ডায়লগ বেশি, মানে আই মিন তোমার অ্যাক্টিং এর জায়গাটা বেশি, এর জন্য তোমার কাছে চ্যালেঞ্জিং বেশি অ্যাক্টিং লাগছে এর নাকি? জায়গাটা বেশি। এক্স্যাক্টলি, অ্যাক্টিং এর জায়গাটা বেশি। ওখানে ছিল সাইলেন্ট অ্যাক্টিং বেশি, এখানে হচ্ছে ডায়লগ বেস অ্যাক্টিং বেশি। আচ্ছা, সো ফার এতদিন শুটিং যতদিন হয়েছে তার মধ্যে থেকে এই যে চ্যালেঞ্জটা তোমাকে দেয়া হয়েছে, এই চ্যালেঞ্জটা তুমি কতটুকু ওভারকাম করেছো, বা কি মনে হচ্ছে যে আগের সিরিয়ালের কথা বলছিলে সেখানে কিন্তু তোমাকে ঝুমুর হিসেবে আমরা চিনেছি, এবার এই হিট নাটকেও কিন্তু সেরকমই একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আমাদের। এটা হচ্ছে আমি যতটুকু ফিডব্যাক পাচ্ছি, এটা তো আমি পাচ্ছি, এটা আমার ডিরেক্টর ভালো বলতে পারবে যে আমি কতটুকু প্লে করতে পারছি আমার ক্যারেক্টার। আচ্ছা, ডিরেক্টর তো ডেফিনেটলি আমাদের সাথে আছেন। রাজ ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আসলে কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুনতে পাচ্ছে না রাজ ভাইয়া আমাদের সাথে আছে, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা শুনতে পাচ্ছে না, কিছুক্ষণের মাধ্যমে শুনতে পাচ্ছি, মধ্যেই আমরা হয়তোবা কথাগুলো তাকেও মানে শুনতে পাবো, তিনিও আমাদেরকে শুনতে পাবেন। সো ঝুমুর, তোমার সাথেই কথা বলি। দেখো, সারিকা সাবা থেকে তুমি ঝুমুর হয়েছো, সেখান থেকে হিট নাটকে তোমার ক্যারেক্টারটার নাম কি? ইটস বেট, মানে বিথি থেকে বিটস হয়ে যাওয়া একটা মেয়ে। তো আমার কাছে মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে ঝুমুর থেকে বিটস এস্টাবলিশ করা। তো বিটস ক্যারেক্টারটা আমার অনেক পছন্দ, মানে হচ্ছে অনেক মজা আছে। এটা থেকে সোশ্যাল অনেক মেসেজ দেওয়ার মতো অনেক কিছু, অনেক স্কোপ আছে। তো হুম হুম। দেখা যাক নেক্সট। আমাদের হচ্ছে ফার্স্ট লটের এক্সপিরিয়েন্স আছে, সেকেন্ড লটের এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো, মানে শুটিং করে আমরা অনেক মজা পেয়েছি। তো মনে হয় ওই এপিসোড গুলো অন এয়ার হলে আমাদের ফিডব্যাক আরো ভালো হবে। এক্স্যাক্টলি, মানে এখানে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই সাথে পছন্দের মানুষগুলোও কিন্তু আছে। মোস্তফা কামাল রাজ পরিচালক হিসেবে তুমি আসলে যার মাধ্যমে কাজ শুরু করেছিলে, তিনি তো এরকম একটা মানুষ যখন ক্যামেরার পিছনে থাকে, সেটা তো তোমার জন্য একটা স্বস্তির, তাই না?
হ্যাঁ, একটা সিরিয়াল যেহেতু লং টাইমের জন্য, মাসে তাও 2-3 দিন শুট থাকেই। তো আমি আসলে এমন কারোই সিরিয়াল চাচ্ছিলাম যার হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে বা আমার কমফোর্ট জোন। তো রাজ ভাইয়ের সেট হচ্ছে আমার কমফোর্ট জোন। সহকারী পরিচালক থেকে শুরু করে আমার কো আর্টিস্ট সবাই সবাই আমার জন্য অনেক কমফোর্টেবল। তো আমার জন্য পরিবেশটা ছিল একটা কমফোর্টেবল, বাট ক্যারেক্টার প্লে করাটা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না যে ফিডব্যাক কি আসবে। আচ্ছা, ফিডব্যাক হোপফুলি খুব ভালো আসবে। রাজ ভাই আবারও ইনশাআল্লাহ। চলে এসেছেন আমাদের মাঝে। মোস্তফা কামাল রাজ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? এবার শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? ওকে। আমি যে প্রথম প্রশ্নটি করেছিলাম আপনাকে, যে শুরুতে আমি এর আগেও আজ থেকে মনে হয় 1 থেকে 1.5 বছর আগে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে মোস্ট এলিজেবল ব্যাচেলর ডিরেক্টর ইন বাংলাদেশ। আজকেও আমাকে সেইটাই দিয়েই শুরু করতে হচ্ছে। মানে এই বিষয়ে আপনার অভিমত কি বলেন? আর কতদিন আমরা এই একই কথা বলবো? 1 বছর হয়েছে মাত্র, আর কিছুদিন এই প্রশ্ন শুনে কিন্তু মুকিত ভাই হাসছেন। মুকিত ভাই তো মানে most সবাই হাসছে, সারিকাও হাসছে। আচ্ছা, মুকিত ভাইকে বিয়ে করতে মুকিত ভাইয়ের কাছ থেকে শুনতে চাই উনি কেন হাসছেন। মুকিত ভাই একটু বলবেন প্লিজ। আমি যদিও শুনতে পাচ্ছি না মুকিত ভাইকে। না মুকিত ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ডেফিনেটলি আবারও শুনতে পাবো এরকম একটা ব্যবস্থা করা হবে। তো আমি যাকে প্রশ্নটা করেছি তার কাছ থেকে উত্তরটি নিতে চাই। রাজ ভাই, আপনি কি এখন বলবেন শুনতে পাচ্ছ? প্লিজ? এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন এখন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছ? রাইট। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি কি ভাইয়া, ওই রাজ ভাই যে আর কত বছর থাকবে জানি না, তবে রাজ ভাইয়ের উচিত কিনা তাও বলতে পারবো না। রাজ ভাইয়ের উচিত 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 এই 2021 সালে একটা সুন্দরী কারোর সাথে প্রেম করতে না পারলে বলুক, তাহলে আমি হয়তো কি বলি। না, আমি মানে আমি রাজ ভাই জানতে চাই যে 2021ই কেন, মানে এই সালেই কেন রাজ ভাইয়াকে বিয়ে দুই করতে হাজার হবে? বিশেও 2020-এও আমাদের সেম এক্সপেকটেশন ছিল। তো, হচ্ছে ওটা যেহেতু ফুলফিল হয় নাই, এই কারণে মুকিত ভাই বললো 2021। আচ্ছা। এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি 2020 সালে এক্স্যাক্টলি না। আমরা পারিনি, এটা আমাদের বিফলতা। আমরা যে পারি না সেটা একটা প্রমাণ হয়ে গেল। তবে রাজভাই আমাদেরকে প্রমাণ করে দিক 2021 সালে বিয়ে করে। আমি জানি রাজভাই দ্বারা এটা সম্ভব, কারণ রাজভাই এমন একজন চমৎকার মানুষ, সুন্দর মনের মানুষ। রাজভাই অসাধারণ অসাধারণ বাংলাদেশের 17-18 কোটি 20 কোটি মানুষকে সুন্দর সুন্দর সিঙ্গেল এবং সুন্দর সুন্দর সিরিয়াল নাটক দিতে পারে। এই লোকটিকে দিয়ে একটি সুন্দরী বউ সিলেকশন করা একটা অমৌলিক কিছু না। আমি আপনাদের এই আন্দোলনের Why only একাত্মতা ঘোষণা সুন্দরী? করছি, কারণ শুরুই করেছি এটা নিয়ে। মুকিত ভাইয়া, এবার রাজ ভাই যদি কিছু শুধু বলেন সুন্দরী please। কেন? না, সুন্দরী ডেফিনেশনটা ডিফারেন্ট। রাজভাই তো সুন্দরী ডেফিনেশন অন্যভাবে নেবে। তো সো দ্যাট এইটা কেন আসলে সুন্দরী আপনি বলেছেন মুকিত জাকারিয়া ভাই, আবার অবজেকশন জানিয়েছে আরেক সুন্দরী। তো আমি আসলে ক্রাইটেরিয়া গুলো শুনতে চাই রাজ ভাইয়া স্বয়ং তার কাছ থেকে, যে তার আসলে কোন কোন ক্রাইটেরিয়া লাগবে এরকম একটা সুযোগ্য পাত্রী খুঁজে বের করার জন্য। লজ্জা পাচ্ছে। বিয়ের নাকি কোনো নাটকের, মানে আমার বিয়ের প্রোগ্রাম আমার মনে হচ্ছে যে আগে কোথাও মানে কোনো ঘটক পাখি ভাইয়ের কাছে আসছি। আমি আমার সব আমার চাহিদা, এখান থেকে মেয়ে পাওয়া যাবে। মুকিত ভাই দায়িত্বটা নিয়ে নেন আপনি। আচ্ছা। আমি নিব, হ্যাঁ, আমি নিব রাজভাই। একদম সবার সামনে। আমি নিলে আপনি প্রমিস করেন সবার সামনে, 18 কোটি মানুষের সামনে, যে আপনি মার্চের ভিতরে বিয়ে করবেন, বিসমিল্লাহ পড়ে বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মানে আলহামদুলিল্লাহ। 2021 সালে মার্চে বিয়ে করবেন। না তো 2021 বলছেন, 21-এর মধ্যে দায়িত্বটা নেন। মাস এত না তাড়াতাড়ি না, এত সময় আমরা দিব না, কারণ আমরা যদি মারা যাই, এই প্যান্ডামিকের সময় যে মারা যায়, আমরা চাই রাজভাই বিয়েটা খেয়ে অন্তত মরে যায়। আচ্ছা, আপনার দায়িত্বটা নেন। ঠিক আছে, মার্চে। ওকে, মার্চে। তাইদা মার্চে হ্যাঁ, মার্চে হ্যাঁ। তারিখে মার্চে মার্চে, ও ইনশাআল্লাহ। মাই গড। তাহলে শপিং শুরু করি আর কি। প্রায়। তো হ্যাঁ, আমরা তারিখে আশায় চলো, থাকলাম, আপনার নতুন করে আশায় কাপড় চোপড় থাকলাম। ছিলাতে দিবি। না, ঠিক কি করা আছে তুমি আপনার, 7 নাকি দিনের ঠিক 7টা করবেন? প্রোগ্রাম হবে। সরি, ঠিক কি করা আছে পাত্রী, নাকি আপনি ঠিক করবেন আজকে থেকে? আজকে থেকে বিসমিল্লাহ করে শুরু করবো, কারণ এটা রাজভাই থাকলে ভালো মানুষের জন্য বিসমিল্লাহ করে শুরু করা উচিত। আজকে থেকে খোঁজা শুরু করবো ইনশাআল্লাহ।
ওকে, সো মার্চের মধ্যে আমরা এরকম সুযোগে একটা পাত্রী খুঁজে পাচ্ছি, কারণ মুকিত জাকারিয়া ভাই যেহেতু দায়িত্ব নিয়েছেন, তিনি কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্ব কিন্তু কখনোই অসফল থাকে না। আর প্যান্ডেমিকের পরে হচ্ছে অনেক অনেক এক্সপেকটেশন, আমাদের জীবন সম্পর্কে নতুন নতুন রিয়েলাইজেশন এসেছে। যাই হোক, সেগুলো তো থাকবেই। আমরা হিট নাটক নিয়ে কথা বলছিলাম। মোস্তফা কামাল রাজ, আপনার কাছে শুনি একটু যে এই নাটকটা ডেফিনেটলি এরকম একটা হিট নাম দিয়ে হিট বছর বলবো আমি, যে শুরু হতে যাচ্ছে বাংলা ভিশনের সাথে। তো সো ফার এক্সপেকটেশনটা কিরকম ছিল, কতটুকু মিট আপ হচ্ছে, সবকিছু শুনতে চাই আপনার কাছে। এক্সপেকটেশন আসলে কোনো কাজেরই থাকে না আমার প্রথম থেকে, পরে হয়ে যায় আর কি আস্তে আস্তে। তো প্রথম থেকে যদি এক্সপেকটেশন থাকে তাহলে হচ্ছে পরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসে। তো এই কাজটা মাত্র শুরু হয়েছে, এখনো জানি না আসলে কতটুকু পজিটিভ এবং কতটুকু নেগেটিভ। একটা সিরিজ মানুষের মনে দাগ কাটতে মিনিমাম 20টা এপিসোড লাগে, মানে স্টোরি এবং ক্যারেক্টার পরিচিত পাইতে। মাত্র 8-9টা এপিসোড অনেক হয়েছে। 20টা যাওয়ার পর বুঝতে পারবো এটার ফিডব্যাক কতটুকু, তখন এক্সপেকটেশন নিয়ে আলোচনা করবো। ওকে, বাট আপনার যে কোনো সিরিয়াল বা আপনার যে কোনো কাজ মানেই কিন্তু দর্শকের কাছে অন্যরকম একটা উন্মাদনা থাকে, বিকজ মানুষের একেবারে প্রাত্যহিক জীবনের যে সংকটগুলো বা জীবনের যে আবেগগুলো এত সুন্দর করে আপনি ফুটিয়ে তোলেন, সেই জন্যই আসলে হিট নাটকটা নিয়ে কথা বলবো আরও ডিটেলস। মুকিত জাকারিয়া, আপনার কাছে আসি এবার। মানে আপনার কেমিস্ট্রিটা সবসময়ই যে কোনো জায়গায় অন্যরকম একটা উন্মাদনা থাকে, লাইক যেটা কমেডি হতে পারে, হাস্যরসাত্মক হতে পারে। এইখানে আপনার ক্যারেক্টারটা কিরকম? না, এখানে রাজ ভাই আমাকে যেটা করে রেখেছে সেটা হচ্ছে যে গৃহপালিত পশু। কারণ হচ্ছে সবাই যেটা হচ্ছে, রাজ ভাই আপনি হাসবেন প্লিজ, সেটা হচ্ছে যে সাধারণত যেটা হয় যে ঘর জামাই শব্দটাকে মিনিংটা যে সারিকা হিসু না, ঘর জামাই ব্যাপারটা হচ্ছে যে ঘর জামাইয়ের মতো আচরণ ঠিকই হচ্ছে, কিন্তু আমি ঘর জামাই না, আমি চাকরিও করছি, টাকাও কামাচ্ছি, আমার পয়সা দিয়ে সবাই থাকছে, কিন্তু আমি এক ধরনের গৃহপালিত পশু। মজা লাগছে, রাজ ভাই আমাকে অসাধারণ একটা গৃহপালিত পশু হিসেবে যেটা দিয়েছে, যে অর্থে বলি না কেন, অসাধারণ ভাবে আস্তে আস্তে ওই যে জমানো ব্যাপারটা আস্তে আস্তে জমে যাবে। তবে মানে অদ্ভুত, মানে সব সিকোয়েন্স গুলো এমন সুন্দর সুন্দর করে রাজভাই মানে এই ব্যাপারটা এত সুন্দর করে লিখেছে, খুবই ভালো এবং প্লে করতে বেশ ভালো লাগছে। হয়তো আস্তে আস্তে জমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে কি জানি নাম আপনার, গৃহপালিত মুকিত ভাই? পশু বলেছেন, হ্যাঁ রাজ ভাই কিছু মানে বলছিলেন। হ্যাঁ, শব্দটা অর্থ হচ্ছে ওরকম আর কি, মানে হয় না যে ঘর জামাই, মানে হ্যাঁ হ্যাঁ, ঘর জামাইকে অনেকে গৃহপালিত আপনি পশু বলে। তো ওই ঘর না, জামাইটাকে আপনার ঘর জামাই না, আপনার ঘর জামাই না, আপনার ওয়াইফ আপনাকে ডমিনেট করে। না, রাজভাই আমি এটাকে একটু মজা করে বলেছি। রাজভাই, আমার ওয়াইফ আমাকে ডোমিনেট করে, আমার ওয়াইফের ফ্যামিলি মেম্বার্স আমাকে ডোমিনেট করে, সব এক ধরনের ডোমিনেট করছে, কিন্তু সেটা হচ্ছে যে অথচ আমি জব করছি, আমি আর্ন করছি, কিন্তু সবাই আমাকে ঘর যাবার মতোই ট্রিট করছে। এবং এইটা এই ক্যারেক্টার ভিতরে অনেক বড় চ্যালেঞ্জিং আছে। অফকোর্স চ্যালেঞ্জিং তো ক্যারেক্টার মানে কিন্তু আপনাকে দেয়া হয় সবসময়, এবং সেটা আপনি খুব সুন্দর করে উতরে যান। রাজ ভাইয়ের কাছে এবার একটু আসি, যে হিট, এই যে সিরিয়ালটা, এটার নামটা হিট কেন? এইটার বেসিক কনসেপ্ট ছিল যে আমরা আসলে এই সোসাইটিতে আমরা সবাই হিট হতে চাই, মানে কেউ, সবাই সবার জায়গা থেকে হিট হতে চায়। কেউ তার অফিসে হিট হতে চায়, বাসায় হিট হতে চায়, ফেসবুক হিট হতে চায়, ইনস্টাগ্রাম হিট হতে চায়, সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে নেগেটিভ পজিটিভ হোক। আমি আসলে শুনতে পাচ্ছি না রাজ ভাইয়াকে, আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার সারিকার কাছে চলে আসি। আমি এর আগেও যখন তোমার সাথে ইন্টারভিউ নিচ্ছিলাম তোমার আর সারিকা সাবা, তো তুমি তখন বলছিলে যে একটা মেগা সিরিয়াল করতে গেলে একটা অন্যরকমের একটা পরিবেশ তৈরি হয়, একটা ফ্যামিলি তৈরি হয়, যেখান থেকে বিদায় নেওয়ার সময়ও তোমরা অনেক ইমোশনাল হয়ে যাও। যেহেতু অনেকগুলো পর্ব অলরেডি হয়েছে, এই হিটের কি অবস্থা সেই জায়গায়? ফ্যামিলি কতটুকু বিল্ড আপ হলো? আমি অর্ধেক শুনতে পাচ্ছি না, একটা সিরিয়াল। আই মিন হিট সিরিয়ালে যে মানুষগুলো আছে তাদের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলিয়াল যে বন্ডিং, সেটা কতটুকু হলো? হিটে বেসিক্যালি আমার সাথে হচ্ছে আহ মিঠুমারি কেমিস্ট্রিটা আর কি আগের থেকেই ছিল। তো আমার ফ্যামিলি ক্রাইসিসে আসলে মুকিত ভাইয়ের সাথে আমার সেইভাবে একটা কেমিস্ট্রি ছিল না, বাট আমি চিনি মুকিত ভাইয়ের সাথে একটা কেমিস্ট্রি আছে। তো সম্পূর্ণটাই নতুন, জাস্ট আমার হচ্ছে এনভায়রনমেন্ট আর কি কমফোর্টেবল একটা জোন। এছাড়া আসলে পুরাটাই ডিফারেন্ট। ওকে,
অফকোর্স এটা আসলে ধীরে ধীরে তৈরি হয়েই যাবে। বাকি যারা আছেন তারা সবাই তো খুবই মজার মজার মানুষ। এখানে তো মুকিত জাকারিয়া আছেন। জাকারিয়া ভাই, আপনার সাথে তো প্রথম আমি এই শোতে কথা বলছি। তো একেবারে প্যান্ডেমিক শুরু থেকে এখন পর্যন্ত আমাদের জীবন, নিউ নর্মাল লাইফ, নতুন অনেক কিছু রিয়েলাইজেশন এসেছে। তো আপনার কাছে জানতে চাই যে আপনার লাইফে এটা কতটুকু নতুন করে মানে রিয়েলাইজেশনটা আসলো, বা কিভাবে দেখছেন এই নিউ নর্মাল লাইফ? কোনটা মানে প্যান্ডেমিক অ্যান্ড এভরিথিং, করোনা ভ্যাকসিন, করোনা সবকিছু। না, সত্যি কথা বলতে কি, যদি কথাটা এইভাবে বলি, করোনা মানুষকে প্রায় কয়েক হাজার বছর পিছিয়ে দিয়েছে, এবং এটা থেকে উতরিয়ে যাব কিভাবে সেটা জানি না। কিন্তু তারপরও আমরা নাটকের মানুষ যারা খুব রিস্ক নিয়ে, রাজ ভাই, সারিকা, আমি বা তুমি যখন নিউজ পড়ো, ভীষণ এক ধরনের যান হাতে নিয়ে আমরা আসলে আমরা আমাদের স্পট গুলোতে যাই, শুটিং স্পটে যাই, এবং আমরা ঘরে এসে জানি না কতটা করোনা বহন করে নিয়ে এসেছি, রাজ ভাই কতটা করোনা বহন করে এসেছে, এবং রাজ ভাই একবার ইফেক্ট হয়েছে, আমরা রাজ ভাই খুব টেনশনে থাকি, আমরাও রাজ ভাইকে নিয়ে খুব টেনশনে থাকি। ওই করোনাটা আসলে আমাদেরকে কয়েক হাজার কোটি বছর পিছিয়ে দিয়েছে। আর যদি একবার এভাবে হয়েছে বলি যে, সরি, আপনি বললেন একবার হয়েছে রাজ ভাই, আপনি কি জানেন আবার এফেক্টেড হই? না, আল্লাহ মাফ করো রাজ ভাই, এটাই বলছিলাম, রাজ ভাই এটাই বলছিলাম যে আর যাতে কারো করোনা না হয় আর কি, যে কেউ তার সহজে করোনা ইয়ে করে না, মানে আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি আমরা হয়তো এই করোনার জীবাণুটা বহন করে বাসায় যাচ্ছি, সারিকাও তো তার ফ্যামিলিতে যাচ্ছে, তার ফ্যামিলি মেম্বারসটা কখন যে এফেক্ট হয়ে যায়, আমি আমার বাসায় যাচ্ছি, আমার আম্মু আছে, আমার বউ বাচ্চা আছে, সবাই যে কখন এফেক্ট হয়ে যায়, তো রিস্ক নিয়ে কিন্তু আসলে কাজ করছি। এই রিস্কটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ডায়লগ প্লে করতে হচ্ছে, রাজ ভাই তার ডিরেকশন প্লে করতে হচ্ছে, সবকিছু কিন্তু একটা হ্যাপাজার পজিশন আছে। রাইট। আসলে সবাইকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বা হচ্ছে। তার মধ্য থেকে যে মিডিয়ার কাজ বা এই যে আমাদের হিট সিরিয়ালটা চলছে, আমি মোস্তফা কামাল রাজ আপনার কাছে জানতে চাই যে এই করোনা সময়কালীন এই সময়টাতে আমরা এখনো কিন্তু প্যান্ডেমিকের মাঝে আছি। এই সময় আসলে এরকম একটা মেগা সিরিয়াল বা যেহেতু রেগুলার এখানে শুটিংটা রাখতে হয়, আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং? মানে আবার প্রশ্নটা শুনতে চাই। আজকে মানে আমাদেরকে অনেক অনেক যান্ত্রিক ত্রুটির মধ্য আমি দিয়ে যদি যেতে কথাটা এইভাবে হচ্ছে। বলি, আমি যদি কথাটা হ্যাঁ, এইভাবে বলি যে রাজ ভাই, আমরা তো একজন শুধু একটা স্পটে যাচ্ছি, আর রাজ ভাই আমাদের 46 জনের মাথায় রেখে বা 30-36 জনের মাথায় রেখে কাজ করছে। ওই বাচ্চারা কিন্তু বিশাল প্রেশারে থাকে, মানে আমরা তো, আমি আর সারিকা তো একজনের জন্য চলে যাচ্ছি, কিন্তু রাজ ভাইয়ের ঘরে লাইটম্যান তার অ্যাসিস্ট্যান্ট 7-8 জন, ক্যামেরাম্যান তার অ্যাসিস্ট্যান্ট 4-5 জন, আমরা যারা আর্টিস্ট আছি 10-12 জন, আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 3 জন, সো সবকিছু মিলে প্রায় 20-25 জন, 30 জন হয়ে যায়। ওরাকে কিন্তু 30 জনের টেনশন মাথায় রাখতে হয়, সেই হিসেবে এক্স্যাক্টলি। ওনাকে ডিরেকশনটা দিতে হচ্ছে। তো সো দ্যাট সেজন্যই আমি জানতে আমাদের যে চাচ্ছিলাম যে সবচেয়ে এই বেশি, যে এত মানে বড় আমরা চ্যালেঞ্জ। আমরা তো 1 জনের বহন করছি, উনি প্রায় 30 জনের জিনিস বহন করছে, আমি 30টা পরিবার নিয়ে ওনাকে কিন্তু টেনশনের কাজগুলো করতে হচ্ছে। ইটস ভেরি রিস্কি। আমি জানি না রাজ ভাই কথাটা সহজ কিনা। এখন থেকে আপনাকে সবসময় লাইভ রাখবো। আজকে ওকে। আচ্ছা, আমরা কথা বলছি হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যে মিডিয়া যারা আমরা কাজ করছি তাদের কাজকর্মগুলো নিয়ে সবকিছুই চ্যালেঞ্জিং। তো জাকারিয়া ভাই, আপনার কাছে জানতে চাই একদম শুরুর সময়টা যখন কেউ বাসা থেকে আমরা বের হচ্ছিলাম না, সর্বত্র আতঙ্ক, ভয় সবার মাঝে, ওই সময়টা আপনি কেমন ছিলেন? ওই সময় যেটা করেছি সেটা হচ্ছে যে টুকটাক একটু বই পড়ার চেষ্টা করেছি, যদি আমি খুব অলস। পাশাপাশি বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে, দেশে এবং দেশে বাইরে বেশ কিছু চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি। সারাদিন বাসায় ছিলাম, কিন্তু যে মানুষটা সারাদিন কখন অ্যাকশন শুনবো, সকাল 11টার সময় রাজভাইরা সিঙ্গারা, একটু আপেল, একটু কমলা খেতে দেয়, সেটা আসলে নিজে কিনে খাচ্ছি, সেটা মজা পাচ্ছি না। আমাদের শুটিং স্পটের ওই সিঙ্গারাটাই খুব মজা, ওই আপেলটা খুব মজা লাগে, ওই বড়টা, সারিকে তুমি হাসো কেন ভাই, ওই আপেলটাই খুব মজা লাগে। তো আমার কাছে ওটা খুব আমিও মিস হাসছি। করছিলাম, কখন যে রাজভাই লাস্ট বলবে প্যাক আপ, ওই 10:30-10টার সময় যে প্যাক আপ বলা, ওটা খুব মিস করছিলাম আসলে। ওকে, মানে আপনি হচ্ছে শুটিং এর পুরো ইউনিটকেই অনেক বেশি মিস করেছেন, কিন্তু দ্যাটস তার মধ্যে খাবারটাকেও আপনি মিস করেছেন, শুটিং এর খাবারটা ইয়েস, স্পেশালি। ইয়েস। মানে শুটিং মুকিত এ ভাই, যে লকডাউনে কি দুপুরবেলা বই খাবারটা পড়ছিলেন? দেয়া হয়, মুকিত ভাই আমি একটু জানতে চাই যে অনেক বেশি মশলাযুক্ত একটা খাবার থাকে, খুব মজা, এফডিসি খাবার বলি আমরা, কিন্তু সেই খাবারটা মানে আপনি অনেক পছন্দ করেন, তাই না? না, সে খাবারটা আমার পছন্দ না। পছন্দ না? আপনার না, কোনটা পছন্দ? আমি একদম সিম্পল ডাল ভাত, আমি ওই ওই ওই
অনেক মশলাযুক্ত খাবারগুলো আমার একদম অপছন্দ। তবে রাজভাই সেটি একমাত্র দেখেছি, হাঁসও থাকে, কবুতরও থাকে, অনেক ধরনের আইটেম থাকে। বাট অন্য সেটে কিন্তু হাঁস, কবুতর এগুলো থাকে না। হাঁস এটা ট্রু, কবুতর এটা আসলে আমি থাকে। অ্যাডমিট রাজভাই করি। আগের দিন, রাজভাইকে যদি আমরা আগের দিন বলি, রাজভাই আজকে হাঁসও খাবো, কবুতরও খাবো, রাজভাই ঠিকই তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয়, "এই, কালকে হাঁস আর কবুতর রেখো।" আর কি কি থাকে সারিকা, আর কি কি থাকে ওই যেটা যে তোমার পছন্দের খাবার নরমালি সেটা নিয়ে অনেক বলো। কিছু নরমালি থাকে, ইলিশ মাছ, ইলিশ থাকে, বলো। যখন যেটা খাইতে চাই থাকে আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এফডিসি ডালটা অনেক পাতলা দেয়, তো রাজহাঁস সেটের ডালটা অনেক মজা হয়। এটা হচ্ছে মানে এটা আমি বলবোই সবসময়। আচ্ছা, রাজভাইয়ের ইউনিটে আর কি কি মজার জিনিস থাকে? সেটা একটা মজার জিনিস, মুকিত ভাই একটা মজার জিনিস। মুকিত ভাই নিজে একটা মানে মজার, মুকিত ভাই না থাকলে শুটিং এ ফানই হয় না। মুকিত ভাই যতক্ষণ থাকে ততক্ষণ আমরা ফান করি। মুকিত ভাই হি না, ইজ এ সেই নাইস ফানগুলো পারসন। যদি একটু বলতেন যে কি কি ফান তিনি করেন। মুকিত ভাইয়ের মুকিত, সাথে শুটিং স্পটে হ্যাঁ যে হ্যাঁ, যে বিহেভিয়ার করি আমরা, এটা কখনোই এখানে বলা পসিবল না, এবং কখনোই এটা কেউ না দেখলে বুঝবে না যে আসলে কি টাইপের ফান ওনার সাথে আমরা করতে পারি সবাই মিলে। এবং সে এতই নাইস পারসন যে তার সাথে যত কিছুই করা হয় খুবই নর্মালি সেগুলো রিসিভ করে। এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট। অ্যাজ এ হিউম্যান বিং সে মানে তার এখানে প্রশংসা করতে, এখানে সবাই প্রশংসা করতে বাধ্য যে ইজ এ গুড ম্যান, গুড হার্ট, ওয়েল বিহেভ, সবকিছু জানে কখন কি বলতে হয়। ঠিক আছে, মুকিত ভাই নিয়ে আমরা মোটামুটি শুটিং এ টাইম স্পেন্ড করি। মুকিত ভাই না থাকলে আমাদের শুটিং এ ফান হয় না, আমরা একটু মন থাকি, বার করে থাকি। মুকিত ভাইকে সবাই মিস করে, মিঠু আব্বা মিস করে, সারিকা মিস করে, যারা আছে মানে সব আর্টিস্ট মুকিত ভাই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, ওকে। বাট আমরা দেখেছি যে মুকিত ভাই ডেফিনেটলি খুবই মজার একজন মানুষ, এবং আপনি বলছেন খুবই ভালো একজন মানুষ, আমিও এটা বিশ্বাস করি। কিন্তু মুকিত ভাইকে সবসময় দেখা যায় তিনি কিন্তু কাজগুলো করেন হচ্ছে সব ইয়াং জেনারেশনদের সাথে, লাইক সারিকা সাবা বা আরো কয়েকটা নাম আমি বলতে পারি। তো এটা কেন মুকিত ভাই, মানে এটা কি ডিরেক্টর চয়েস নাকি আপনি চয়েস করেন? না, এটা জানতে চাই আমি, মুকিত ভাই ইয়াং এর পাল্লা, আমি দিচ্ছি আপনার অ্যান্সারটা। তুমি মুকিত ভাই ইয়াং এর পাল্লা মানে কি আমি, আমার বয়স তো 18, তুমি আমাকে কি বয়স্ক ভাবছ না? রাজভাই বলো। সেই স্পর্ধা আমি করি না। আপনি এভারগ্রিন। মুকিত ভাই হ্যাঁ প্লিজ মুকিত ভাই রাজ ভাই বলেন। বলুন, আপনি বলুন। তা আমি যে মুকিত বলতে ভাই চাচ্ছি, রাজভাই, তহিদা বলতেছে ইয়াং জেনারেশনের সাথে শুটিং করতে, আমি কি ইয়াং জেনারেশনের বাইরের কিনা সেটা আগে তহিদা ফাইন্ড আউট করো। আমি তো বললাম মুকিত ভাই আপনি ইয়াং, আপনি মনে প্রাণে মানে ফিজিক্যালি সব দিক দিয়ে ইয়াং। নাম্বার কোনো বয়স মানে কাউন্ট করে না, নাম্বার দিয়ে কিছু আসে যায় না, আপনার মনটা হচ্ছে মেইন। মুকিত ভাই, দ্যাটস মুকিত ভাই মুকিত ভাই আরো 20 বছর ইয়াংদের সাথে কাজ করো, ইয়াং নায়িকাদের সাথে কাজ করো। রাইট। মুকিত ভাই, এবার এবার আপনাকে আমি ফ্লোরটা ছেড়ে দিলাম, আপনি যদি কিছু বলতে চান যে এজ ইজ আ নাম্বার, আপনি কিছু বলতে চান? নেক্সট নাটকে রাজভাই যদি তোমার সাথে আমাকে একটা কাজ করে তাহলে খুব ভালো হয়, সিঙ্গেল নাটকে। আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন তোমাকে এত ভয় পাও Okay. কেন তুমি? না না না, আই তুমি ফিল তোমাকে এত গুড, আই ভয় পাও ফিল কেন? গুড। অফকোর্স, আমিও তো ইয়াং, সো ডেফিনেটলি আপনার সাথে আমি কাজ করতে চাই। দ্যাটস রাইট। আপনার সাথে, আচ্ছা আমি জানিয়ে রাখি, আমার প্রথম টিভিসি কিন্তু মুকিত জাকারিয়া ভাইয়ের সাথে, প্যারাসিটামল 2 বেলা। আল্লাহ। না, আপনি এখন উত্তরটা দিন, আপনাকে তো আমি প্রশ্ন ছুড়েছি একটু আগে, আপনি তো আমার সাথে কাজ করবেন, এটা আমি খুব অনার্ড ফিল করছি বা করতে যাচ্ছি আর কি। সো যে প্রশ্নটা করেছিলাম যে এজ ইজ এ নাম্বার, মুকিত ভাই আপনি তো ইয়াংদের সাথে কাজ করতে চান বা আপনি ইয়াং, সেই বিষয়ে যদি কিছু বলতেন। না, সত্যি কথা কি, ইয়াং বলে কোনো কথা না। কোশ্চেনটা হচ্ছে যে ওই যে জায়গাটায় যে ডিরেক্টর সাহেব যে আমাকে সিলেকশন করেছে, তো ওই গল্পটাকে কতটা গ্রহণযোগ্য ভাবে ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে আমার বাহাদুরি। আমার পাশাপাশি ডিরেক্টর সাহেব কতটুকু আমার কাছ থেকে জিনিসটা নিতে পেরেছে, মুন্সিয়ানা, সেটা হচ্ছে ডিরেক্টর সাহেব মুন্সিয়ানা। সো দ্যাট এই জন্য আমি সমস্ত ডিরেক্টর সাহেবদের কাছে, ডিরেক্টর ভাইদের কাছে ভীষণ ঋণী বলবো যে এই সময় এসে ওনারা আমাকে সারিকার সাথে, কেয়া পায়েলের সাথে বা বা অন্যান্য মেহজাবিনের ইয়েদের সাথে, সাথে, হ্যাঁ। মেহজাবের সাথে, সবার সাথে আমি অভিনয় করছি। সো দ্যাট এটার জন্য আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এই সময় এসেও আমি তাদের সাথে অভিনয় করে যাচ্ছি এবং চুটিয়ে প্রেম করছি। এক কথা শব্দটা বললে তো সবাই একটু হাসবে, মানে চুটিয়ে প্রেম পর্যন্ত নাটকে করছি।
ওকে, আচ্ছা আমি এবার একটু জানতে চাই যে এতক্ষণ তো বাইরের যাদের সাথে স্ক্রিন শেয়ার করেন তাদের কথা শুনলাম, ভাবি অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কি ভাবে, কি চিন্তা করে বা কি কমপ্লিমেন্ট দেয়, সেটা কি একটু বলবেন আমাদেরকে? না, এটা খুব সহজ সরল উত্তর। এটাতে কোনো রয়ে টয়ে কোনো কথা বলার দরকার নাই। দেখো তহিদা, আমি যখন রাজভাইতে আমাকে নাটকে নিবে, তোমার সাথে সারাদিন সকাল থেকে 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু শুটিং এর ভিতর প্রেম করেছি। শুটিং শেষ, রাজভাই প্যাক আপ বলেছে, গুড বাই, বাই বাই, বাস বাসায় চলে আসলাম, এতটুকু পর্যন্ত। আচ্ছা এটা তো ওকে, থাকে ভাবির আসলে আমি বুঝছো? আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে পর্দায় যখন প্রেম করা হয় অ্যাকচুয়ালি প্রেমগুলো তো থাকে অনেক মানে আর্টিফিশিয়াল বা আমরা অ্যাক্টিং করি, সেই প্রেমটা আসলে কতটুকু এফেক্ট করে অ্যাজ আ হিউম্যান বিং পর্দার সামনে? এই উত্তরটা আমি কার কাছ থেকে নেব? মুকিত জাকারিয়া ভাই আপনার কাছ থেকে শুনবো, তারপর আমি রাজভাইয়ের কাছে আসবো। রাজভাই এবার কি, রাজভাই মুকিত ভাই স্টিল তরুণ। অ্যাক্টিং করে, লাবণ্য, মুকিত ভাই প্রেমটা হ্যাঁ, রিয়েলি হ্যাঁ। করে। স্ক্রিনেরটা রিয়েলি না করলে মুকিত ভাই অ্যাক্টিংটা প্রপার হয় না। মুকিত ভাই প্রেমটা থাকে, মানে অ্যাক্টিং এর ক্যামেরা কাট বলার সাথে সাথে পরেও তার প্রেমটা থাকে, এই জন্য তার আচ্ছা, প্রেমগুলো একটু মুকিত ভাই না হয় আসলেই করে প্রেম, কিন্তু রাজ ভাইয়া আপনার কাছে জানতে চাই যে আপনি প্রেম না করেও এত সুন্দর করে প্রেমটাকে কিভাবে পোর্ট্রে করেন? প্রেম করি না, তোমাকে কে বলছে? তাহলে আজকে বলে দেন, প্রেম করলে বিয়ে করতে সমস্যাটা কোথায়? না, আমি ওকে, মুকিত জাকারিয়া ভাই আপনি বেস্ট অফ লাক। মার্চে কেন, তার আগে আপনি বিয়েটা আমাদেরকে করিয়ে দিতে পারবেন, আই মিন বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপাতত আমি যা পেয়েছি এটা নিয়ে আমি একটু ব্রেক থেকে ঘুরে আসতে চাই। দর্শক আপনারা দেখছিলেন দুর্যোগে ভালোবাসা ছড়াই, ব্রেকের পরে ফিরে আসবো ডেফিনেটলি। গুড নিউজ অলরেডি পেয়েছেন, আরও কি কি গুড নিউজ থাকছে ব্রেকের পরে রিভিল করবো। টিল দেন আমাদের সাথে থাকুন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আমি শ্রাবণ তৌহিদা আছি দুর্যোগে ভালোবাসা ছড়াই এই অনুষ্ঠানে, এবং আপনারা দেখছিলেন খুব জম্পেশ আড্ডা চলছিল যাদের সাথে, তারাই রয়েছেন আমার পছন্দের মানুষজন, মোস্তফা কামাল রাজ, সারিকা সাবা এবং মুকিত জাকারিয়া। সো ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম, রাজ ভাইয়া খুব সুন্দর একটা গুড নিউজও দিয়েছে যে প্রেম বিষয়ে কথা হচ্ছিল। তো গুড নিউজ। এবার একটু আমি সারিকার কাছে আসি যে খুবই বোল্ড। হ্যাঁ রাজ ভাই আপনি বলছিলেন, বলুন। হ্যাঁ না, আমি বললাম যে আমি সারিকা বলো। শুনতে পাচ্ছি না, এখন পাচ্ছি, এখন পাচ্ছি। হ্যাঁ, সারিকা তোমাকে বললাম বলতে তো। বলেছে, কি বলবে আমি ঠিক জানি না। না, রাজভাই বলুক, তারপরে সারিকা বলুক। হ্যাঁ মানে প্রেম বিষয়ে বলা হচ্ছে, কিন্তু এবার রাজ ভাইয়া বলবে, রাইট? প্রেম নিয়ে আরেকটা প্রোগ্রাম করো, ওই প্রোগ্রামটা শুধু প্রেম নিয়ে কথা বলবো। আচ্ছা আপাতত আর আপনি কিছু বলবেন না? না, অলরেডি অনেক বড় একটা নিউজ দিয়ে ফেলেছেন যে মোস্তফা কামাল রাজ প্রেম করছেন, এটাই একটা হেডলাইন হয়ে যাবে কিন্তু। না 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 না, এটা বলেনি, এটা বলেনি। বলছি যে মোস্তফা কামাল রাজ প্রেম করছে এটা বলেনি। বলেছে কি মোস্তফা বলেছে? কামাল রাজ দায়িত্ব দিয়েছে মুকিত জাকারিয়াকে, মার্চে তার বিয়ে যদি সম্ভব হয় করবে। প্রেমের কথাটা কিন্তু মোস্তফা কামাল রাজ একবারও বলেনি। একটু আগেই বলেছে জাকারিয়া ভাই আপনাকে তো দায়িত্ব দিয়েছে, বলেছে না যে ইউ নেভার নো আমি আমাকে প্রেম দায়িত্ব করছি কি দিয়েছে। করছি না। না না, দায়িত্ব দিয়েছে সে বিয়ে করবে, মার্চে সে বিয়ে করবে, যেটার জন্য আমরা ওয়েট করছি। কিন্তু ও যে প্রেম শুরু করবে মার্চ থেকে সেটা কিন্তু বলছে না। না 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 না, স্টিল প্রেম ইজ অনগোয়িং এটা বলেছে। আমি ও আচ্ছা clear করে আচ্ছা, দিই। তাহলে আমি শুনতে হয়তো ভুল করেছি। আপনার কাজটা তো সহজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। না, আমার দায়িত্ব মুকিত ভাইকে দিয়ে দিচ্ছি, মুকিত ভাই নিয়ে আসবে। শুধু মুকিত ভাই একটু এজটা খেয়াল করেন না, আন্ডার 18 নিয়ে আসেন না আবার। মুকিত ভাই তো ইয়াং, এগুলো আন্ডার 18 না তাহলে একটা ক্রাইটেরিয়া পাওয়া গেল, একটা ক্রাইটেরিয়া অন্তত তালিকা পাওয়া কে গেল বোঝাবে? যে এজটা এরকম হবে। তারিকা একটু মুকিত ভাইকে বোঝাই দে, মুকিত ভাই এটা বোঝাই দে, এর একটু ক্রাইটেরিয়া বলে দে। এই সারিকা বলো তুমি একটু ক্রাইটেরিয়া ম্যাচিওর গুলো হইতে বুঝাই হবে বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ একটু ম্যাচিওর হইতে হবে। হ্যাঁ মানে আর 19 এই যে 20 এর আমাদের উপর মতো তো যাবো না। ননদদেরকে টলারেট করতে হবে। আর আর আরো কিছু বলো সারিকা, শুনতে আর পাচ্ছি না। আমাদের ডিমান্ড এতটুকুই, আমাদের ডিমান্ড এতটুকুই। মানে সুন্দরী না হলেও চলবে না, মানে ম্যাচিউর হতে হবে, তোমাদেরকে সহ্য করতে হবে, সুন্দরী না হলেও মন চলবে। সুন্দর হলেই হবে। হ্যাঁ ও মাই হ্যাঁ, গড, মন সুন্দর হলেই হবে।
এটা কি রাজ ভাইয়া চাওয়া যে মন সুন্দর হলেই হবে? আর রাজভাইয়ের হচ্ছে বউ গার্লফ্রেন্ড কি? হ্যাঁ সুন্দর হবে, বলছিলে। এটা হচ্ছে আমরা ড্যাম শিওর। তো এই বিষয়ে আসলে আমাদের কোনো ডাউটই নাই। ওকে, সো যাই হোক, অনেক অনেক মানে অনেক পার্সোনাল কথা হয়ে যাচ্ছে, অনেক মজাও পাচ্ছি আমরা। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, আমরা কাজের জায়গায় আবারও ফিরে আসি। সারিকা, তোমার কাছে শুনি যে মুকিত জাকারিয়ার সাথে যে অ্যাক্টিং করছো, এই যে এত মজার একজন মানুষ, অ্যাজ দ্য অ্যাক্টর সেটে তিনি কিরকম করেন, মানে তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো। আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো। মাঝে মাঝে তো আমি মুকিত ভাইয়ের এক্সপ্রেশন দেখে, মানে রিয়াকশন দেখে আমি হেসে দেই। মানে অনেকবারই ফার্স্ট লটে এই প্রবলেমটা হয়েছে, সেকেন্ড লটে আলহামদুলিল্লাহ হয় নাই, বাট এক্সপিরিয়েন্স খুব ভালো। আচ্ছা, মুকিত ভাইয়ের সাইলেন্ট অ্যাক্টিং খুব ভালো। সাইলেন্ট অ্যাক্টিং তো করে, তো সেক্ষেত্রে তখন তুমি কি কনফিউজ হয়ে যাও যে উনি হয়তো চুপ করে কিছু বোঝানোর চেষ্টা করছে, তখন মানে কখনো কি এরকম হয়েছে যে কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারছি না? না, আমার আহ, হ্যাঁ বলো। আহ, বুঝি নাই। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। মানে তুমি কখনো এরকম হয়েছে যে তাকে বুঝতে সমস্যা হয়েছে, লাইক উনি যে সাইলেন্ট অ্যাক্টর? না, এরকম সমস্যা হয় না, বাট মাঝে মাঝে কিছু ইম্প্রোভাইজ শুনে আমি এমন হেসে দিয়েছি যে তিনটাই এনজি হয়ে গেছে। তো মানে পরের লটে আমি অনেক কন্ট্রোল করে এক্সপ্রেশন দিয়েছি। তো পরের লটটা সোফার সো গুড। মানে আমার সেকেন্ড লট নিয়ে অনেক বেশি হোপফুল আমি। আচ্ছা, আমরাও হোপফুল। আচ্ছা মুকিত ভাই, আপনার কাছে শুনি যে এই যে ইম্প্রোভাইজেশনের কথাটা বললো সারিকা, মানে এরকম হঠাৎ করে আপনি এমন ইমপ্রেশন দেন বা ইম্প্রোভাইজ করেন যেটা আসলে অনেকে বুঝতে পারে না, এর আগেও আমি শুনেছি। এটা আপনি কেন করেন? ইচ্ছে করে করেন? না, এটা হঠাৎ করে চলে আসে, এটা সে ইচ্ছা করে কোনো কিছু করা হয় না আসলে। এটা হঠাৎ চলে আসে, আর কিছু না, নাথিং এলস। ওকে, এবার আমি আবার রাজ ভাইয়ের কাছে আসি। রাজ ভাই, আপনার নাটকগুলো বা অন্যান্য কাজের ক্ষেত্রেও যদি বলি, সব কাজের ক্ষেত্রে একটা কমপ্লিমেন্ট হোক যাই হোক, যে আমরা সবসময় শুনি যে রাজ ভাইয়ের কাজগুলো এরকম হয় যে স্ক্রিপ্ট যাই থাকুক না কেন, ইম্প্রোভাইজেশন বা নতুন কোনো কিছু চিন্তা করে বের করার জন্য একদম পটু হচ্ছে মোস্তফা কামাল রাজ। আপনার এই বিষয়ে আপনার আপনার অভিমত কি? আমি নিজেরটা নিজে না বলি, খুব খারাপ লাগে নিজেরটা নিজে বলতে। নিজের করতে পারি না, সবসময় আপনার আমার তো ভাবনাটা কি সারিকা থাকে বলে। কাজ করার সময়? এক একটা কাজ এক এক টাইপের, তো এক একটা স্টোরি এক এক টাইপের, মানে স্টোরির উপর ডিপেন্ড করে কোন কাজটার ভাবনা কি টাইপের। না, যখন আপনি সিলেক্ট করেন লাইক হিট, এটা আপনি করছেন, এটা সিলেক্ট করার পরে মানে ভাবনাটা মাথায় কি থাকে যে আমি এভাবে এভাবে এই করব না কি করব? এটা এই যে ভাবনাটা ক্যারেক্টার গুলারে প্লে করি, ক্যারেক্টার গুলার পরিচিত বাড়াইতে চাই, এবং আমি সবচেয়ে যে জিনিসটা বেশি করতে চাই সেটা হচ্ছে আমার চোখের দেখা জিনিস আমি স্ক্রিনে আনতে চাই সবসময়। যেটা আমি দেখি, বাহ, যেটা আমি বিলিভ করি। ওকে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। যাই হোক, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আসলে আপনার কাছ থেকে আমরা মুভিও পেয়েছি অনেকগুলো, তো নতুন মুভির কাজ বা যেগুলো আসলে আপনার কাজ হয়েছে আমরা হয়তো সামনেই পাবো, এরকম সেই খবরগুলো একটু শুনি। নতুন মুভির স্ক্রিপ্টিং চলছে, ওকে, কাস্টিং ডান তো বা ভেরি সন কবে নাগাদ এটা ইয়ে হবে, অ্যাক্টিং শুরু হবে? সব জানা যাবে, এখন বলতে চাচ্ছি না। কাস্টিং একটা মাথায় আছে, বাট হচ্ছে কোনো কথাবার্তা বলি নাই, বাট প্রপারলি সবকিছু লক হওয়ার পরেই জানাবো এভরিথিং। মানে আপনি কি একটু হলেও আমাদেরকে বলতে পারবেন যে গল্পটা কিরকম বা কোনো সারপ্রাইজ আমাদের জন্য আসছে কিনা? আমি তো সিনেমা রিলিজের আগের দিন পর্যন্ত গল্প বলি না, আর আজকে তো প্রশ্নই আসে না। ওকে, তো কোনো সারপ্রাইজ কি আমরা পাচ্ছি সেটাতে নতুন সিনেমায়? সিনেমা বানাচ্ছি এটাই সারপ্রাইজ, আর নতুন কিছু না। ওকে, আচ্ছা, সিনেমা নিয়ে আমরা আর আসলে কথা না বলে আমরা কাজেই সেটা দেখতে চাই, মানে ওয়েটিং এ থাকলাম আমরা যে রাজ ভাইয়ের নতুন কি মুভি আসছে। আবার আমি সারিকার কাছে আসি। সারিকা, তোমার সাথে মোস্তফা কামাল রাজের একটা অন্যরকম একটা রিলেশন, আমরা জানি যে তোমার শুরুটাই হচ্ছে তার হাত ধরে। তো সেই শুরুটার গল্প বা অ্যাজ আ ডিরেক্টর মোস্তফা কামাল রাজকে তুমি কিভাবে দেখো, তোমার অনুভূতি শুনি। আহ রাজ ভাইয়া হচ্ছে কখনো আমার কাছে অ্যাক্টিং চায় না। ইনফ্যাক্ট আমাদের পুরা টিমের কোন অ্যাক্ট্রেসের কাছেই কোনো অ্যাক্টিং চায় না, জাস্ট ন্যাচারাল ওই ক্যারেক্টারটা প্লে করো। তো যখন ভাইয়া ব্রিফ করে, ভাই যখন অ্যাক্টিং বুঝি না, ভাইয়া বুঝা দেয় যে
এইভাবে এরকম এক্সপ্রেশনটা এরকম হবে। তো আমার কাছে হচ্ছে ওটা একটা কমফোর্টেবল হয়ে গেছে যে অনেকদিন যেহেতু টানা 2 বছর ভাইয়ার সাথে কাজ করছি, তো তো এখন যখন কোনো ক্যারেক্টার প্লে করি তখন একটু সুবিধা হয়। যেমন আমার লাস্ট করোনার পরে একটা সিঙ্গেল করলাম ভাইয়ার সাথে, ওসিডি, ওটা হচ্ছে কে এম সোহাগ রানা ভাইয়ার ডিরেকশন দিয়েছিল, ভাইয়াও ছিল সুপারভাইজার ডিরেক্টর। তো তখন হচ্ছে আমার ক্যারেক্টারটা ধরতে অনেক সমস্যা হচ্ছিল। তো তখন পুরো ভাইয়া আমাকে অ্যাক্টিং করে দেখাই দিছে যে এইভাবে ডিরেক্ট মানুষ যেন তোকে দেখলে বিরক্ত হয়। লিটারালি যখন আমি ওটা দেখলাম নাটকটা, আমার নিজের উপরই রাগ উঠলো, আমার নিজেরই মনে হচ্ছে এরকম বউ থাকলে আসলে আমি কি করতাম আমি জানি না। তো ওইভাবে যে অ্যাক্টিংটা না দেখায় জাস্ট ক্যারেক্টার প্লে করতে বলে, সেই কারণে আসলে ভাইয়ের সাথে আমার একটা কমফোর্টেবল জোন হয়ে গেছে। আর প্রথম অ্যাক্টিংটা ছিল আসলে ফান করে, আমি জাস্ট 2টা সিন করছিলাম। এরপরে যে আর গ্রাজুয়েট দেখে আমার সিরিয়াল করার একটা ড্রিম ছিল যে রাজভাইয়ের সিরিয়াল করব। তা আমি যখন শুটের কয়েকদিন আগে জানতে পারলাম যে আমি ফ্যামিলি ক্রাইসিস করছি, দ্যাট ওয়াজ লাইক মাই ড্রিম কাম ট্রু মোমেন্ট। তো আমি যে করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু। তো ঝুমুর ক্যারেক্টার যখন স্ট্যাবলিশ হলো, লোকজন যখন আমাকে ঝুমুর বলে ডাকলো, তো ওইটা হচ্ছে আমার কাছে বিগ 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 অ্যাচিভমেন্ট। তো বাহ। সোফার এই এক্সপিরিয়েন্স। আর এখন হচ্ছে Okay. ভাইয়ার সাথে আমার বন্ডিং হচ্ছে ভাই বোন। আমাদের একটা সার্কেল আছে, আমি, ফারিয়া আপু, রুনা আপু, ভাইয়া, আমরা একসাথে আড্ডা দিতে অনেক পছন্দ করি। আহ বিভিন্ন টাইপের গল্প করতে পছন্দ করি। তো ওইটা একটা সেটের বাইরের কেমিস্ট্রি, আবার আচ্ছা, সেটে আবার না, আরেক রকম ওই ডিরেক্টর। সেটের বাইরের কেমিস্ট্রিতে তো আমি জানি, ওখানে ওই গিফটের সাথে তো রাজ ভাই ইনক্লুডেড না, না তোমাদেরকে 4টা তো গিফট দিতে হবে না, 3টাই দিলেই হবে। মেয়েদের গিফট চাই। 3টা দিলেই হবে। হ্যাঁ, 3টা দিলেই হবে। সেখানে রাজ ভাই হচ্ছে দুধ ভাত না, গিফটের ক্ষেত্রে কিন্তু রাজ ভাই আপনার ওখানে ইয়ে নেই, মানে আপনি সেটাই। ফ্যামিলি, মানে ফ্যামিলির বাইরে ফ্যামিলি, কিন্তু ওদের 3জনকে গিফট দিলে 3জনকে একসাথে গিফট দিতে হবে। ওকে, স্বপ্নম ফারিয়াকে, আর হচ্ছে কি বলে আরেকজনের নাম জানি কি বলছিলে তুমি রুনা আপু। একটু আগে? হ্যাঁ, অরুণা আপু, রুনা হ্যাঁ, আপু। রাইট। সো 3টা গিফট অলওয়েজ ওকে দিতে হয়, এটা একটা ক্রাইটেরিয়া। সো এরকম আরো অনেক ক্রাইটেরিয়া আছে। মুকিত ভাই, আপনার কাছে আসি। একটু আগে মুভি নিয়ে কথা হচ্ছিল, আমরা মুকিত ভাইকে মুভিতেও পেয়েছি, তো আপনার নতুন মুভির মানে কোনো গুড নিউজ কে আমাদেরকে দিবেন নাকি না আজকে? আহ, কালকে সেই শুটিংটা করে এসেছি, নিয়ামুল মুক্তার ছবিটা, রক্ত রক্ত জবা, জবাব। রাইট। হ্যাঁ, রক্ত জবাব যে শেষ করলাম কালকে। ডাবিং খুব সম্ভবত 1 মাসের ভিতরে হবে। আর ও আমাকে, নিয়ামুল মুক্তা কালকে যেটা বলেছে, বস আমরা এটা মার্চে হয়তো রিলিজ দিবে। তো এটা ইমপ্রেস টেলিফিল্মের একটা ছবি। এখানে অনেকে, জর্জ ভাই কাজ করছে, বা অনেকে কাজ করছে, দিশা আপু কাজ করেছে। তো সো দ্যাট দেখি কেমন হয়। আরো 4টা ছবির কথাবার্তা হচ্ছে। শুধু শেষে একটি কথা বলবো, রাজ ভাই, সবাই গিফট পাচ্ছে, আমার গিফটটা কই রাজ ভাই? আপনি পেয়ে যাবেন, আপনি আমার বিয়েটা ঠিক করেন। রাজ ভাই আমার আচ্ছা, গিফটটা দিয়ে, আমি অনেক গরিবের, গরিবের না, তহিদা, আমি অনেক গরিবের ছেলে, রাজ ভাইকে বললো আমাকে যেন একটু গিফট দেয়। আমি বললে দিবে? এটা সারিকা বললে দিতে পারে, আমি বললে দিবে না। না, সারিকা তো অসুবিধা নেই, কিন্তু তুমি বলো, তাহলে তো রাজ ভাই দিতে পারে। আচ্ছা, আমি তাহলে আমার গিফটও চেয়ে নেই। মোস্তফা কামাল রাজ, আপনার সাথে আমার, মানে আপনার সাথে কাজ করা আমার অনেক অনেক স্বপ্ন, সারিকার মতো করে বললাম। কবে পাবো সেই চান্স? এই যে গ্লোরিয়া এজেন্সি, তোমার সাথে দেখা হয় না মাঝে মধ্যে? আমি কিন্তু 40% ডিসকাউন্ট দিয়ে আপনাকে খাওয়াবো, ডোন্ট ওয়ারি। ওকে। ইভেন যদি আমি নাও খাওয়াই, আপনি গ্লোরিয়া জিন্সে যাবেন, বিল যা আসে আসবে, তারপর আমাকে একটা ফোন দিবেন, শ্রাবণ তুমি কি আশেপাশে আছো, একটু কার্ডটা দিয়ে যাবো 40% ডিসকাউন্ট। শ্রাবণ, ওই তুমি discount টা 40% পাও, আপনাকে আমাকে একটা 40% কার্ড করে দাও না শ্রাবণ, আমাকে প্রায় দিতে হয় প্লিজ। তার আগে আপনি একটু ব্যবস্থা করে প্রায় দেন, যেতে আমি হয় অ্যাক্টিং কেন? করতে চাই। হ্যাঁ, আমি তার অ্যাক্টিং আগে করতে চাই হচ্ছে রাজ ভাইয়ের সাথে, মানে আই মিন তার সাথে কাজ করতে চাই। রাজ ভাই, এই কিন্তু আমি ডক্টর acting মেয়েটা করি কি না বলে? ভাইয়া। রাজ ভাই, ডক্টর মেয়েটা কি বলে একটু দেখেন আমি তো না acting করি না, ওরা বলে। না না, আপনার সাথে কাজ করতে চাই, মানে আপনার ডিরেকশনে কাজ করতে চাই, অ্যাক্টিং মানে এটাই বুঝেছি। ইনশাল্লাহ হয়ে যাবে, যাও। ও, থ্যাংক ইউ, যাও, থ্যাংক ইউ। বলে দিয়েছি, ঠিক যাও, আছে, আমি কি আবার সবার নিলা? জন্য 40% ডিসকাউন্ট কার্ড দিচ্ছি। রাইট রাইট। সারিকা, তুমি কিছু বলছিলে, বলো। তোমাকে 3টা কার্ড দিতে হবে। আমাকে একটা দিলেই হবে, আমরা 3জন একসাথেই যাব। ওকে, আর কিছু বলছিলে তুমি, বলো।
কতক্ষণ আছে কোন বিষয়ে জানি? আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 2 মিনিটে আমি বিদায় নিয়ে নিব। সো একদম শেষ আচ্ছা। পর্যায়ে অনেক ফান করলাম, আড্ডা করলাম, কারণ সময়টাই এরকম, আমরা সবাই অনেক ডিপ্রেশনে যাচ্ছি বা অনেক বাজে একটা সময় থেকে নিউ নর্মাল যদিও বলছি, এখনো কিন্তু নিউ নর্মাল হয়নি। আচ্ছা, ভ্যাকসিন চলে এসেছে বাংলাদেশে, কে কে ভ্যাকসিন নিতে চায়? অনেকে নিতে আমি চায় নিতে না, চাই। এখানে কে নিতে চায়? আমি নিব আমি। ও, আপনি নিবেন, আর কেউ হাত তুললো না? আমি নিব, আমি নিব, আপনিও নিবেন, সারিকা নিবা না? আমি নিব, আমি নিব। সারিকা আমি কি আগে বলে? আমার সারিকা ফ্যামিলি চুপচাপ। সিনিয়র পার্সনরা নেক, তারপরে আমি নিব। আমি নিব, আমি নিব। তো তুমি কি ওই যে আমি রেজিস্ট্রেশন নিব। করেছো? রেজিস্ট্রেশন করতে হবে তো। নট ইয়েট, এখনো করা হয়নি। আচ্ছা, ওইটা যাই হোক, আমাকে রেজিস্ট্রেশন করে দিও। ওইটা আমাকে তুমি রেজিস্ট্রেশন করে দিও ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু অ্যাজ আ ডক্টর আমি সবার আগে ভ্যাকসিনটা পাবো, তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, বাট আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে। আচ্ছা, শেষ করে দিব অনুষ্ঠান। সারিকা, তোমার নেক্সট প্রজেক্ট আর কি কি আসছে সেটা একটু শুনে নেই তোমার কাছ থেকে। ভ্যালেন্টাইনে কিছু প্রজেক্ট আসছে, আর হিট তো যাচ্ছে প্রত্যেক শুক্র শনিবার। তো হিটটা দেখলে হয়তো বা মানে ভাল লাগবে। এই করোনার এই সময় বাসায় বসে বসে হিট দেখলে মানুষ অনেক কিছু রিলেট করতে পারবে। আর আমার কাছে যখন এক একটা ক্যারেক্টার আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে আসলেই তো এরকম এক্সিস্ট করে। এতটা ফানি হলেও আসলে কিন্তু এরকম এক্সিস্ট করে। তো হিট দেখলে মানুষ অনেকটা রিলেট করতে পারবে। ওকে, সো মুকিত ভাই, আপনার কাছেও শুনতে চাই ছোট্ট করে আমার যে, হ্যাঁ। আমি আমি কথাটা এভাবে বলবো। আমি রাজভাই প্রচুর সিরিয়ালে কাজ করেছি, প্রচুর। রাজভাই যদি 20টা সিরিয়াল করে থাকে, তার ভিতরে 17টা সিরিয়াল আমি কাজ করেছি। আমি সে বিশ্বাস করি কারণে নাই এই ভাইয়া। মানুষটার কাছে কৃতজ্ঞ। আর পাশাপাশি প্রচুর সিঙ্গেল নাটক করেছে ওরা। উনি আমাকে প্রচুর ভালোবাসে, এটা বোঝা যায়। বাহ। আর রাজভাই, আপনি অনেক সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালো থাকবেন। ছোট্ট করে সাজ্জাদ, তুমি ভালো থেকো ভাই। তো এটা আমাদেরকে একটু মেম্বার করে দিবে, আর আমাকে 40-50% একটু গ্লোরি ওকে ডিসকাউন্ট ওকে, করে দিবে। ডান ভালো ডান। থেকো, টেক কেয়ার। অনুষ্ঠান অল শেষ দ্য করে বেস্ট। বাকিটা আমরা শুনবো। আর রাজ ভাইয়া যদি ইয়েস। কিছু বলতে চান, 1-2 লাইন, নাহলে আমি বিদায় নিয়ে নিব। কিছু বলার নাই, সবাইকে পাঠিয়ে দিও আর দোয়া করে আমার জন্য, যেটা আমার হ্যাঁ, মার্চের মধ্যে শিওর। বিয়েটা হয়। ওকে, আমিন আমিন। ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি শ্রাবণও বিদায় নিচ্ছি। ইয়েস, আমরা আসলে আজকে হিট নাটক নিয়ে কথা বলেছি। এরকম আসলে গল্প, আড্ডা, আমরা হাস্যরসাত্মক অনেক কিছু করার চেষ্টা করি, সবকিছু কিন্তু আপনাদের জন্য, আপনাদের সময়টুকু যেন আর একটু ভালো থাকে, কালারফুল থাকে, সেই প্রত্যাশায় আমি যেতে যেতে যে কথাটি সবসময় বলি, আজও বলবো, যে সবার আগে নিজেকে ভালোবাসুন। আপনি যখন নিজে ভালো থাকবেন, তখন আসলে চারপাশের মানুষগুলো ভালো থাকবে। সো আবারও দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।